শনিবার বিজেপি প্রদেশ কার্যালয়ে আয়োজন করা হয় এক সাংবাদিক সম্মেলনের। উপস্থিত ছিলেন বিজেপির অন্যান্য নেতৃত্বরা। আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির মাননীয় প্রাক্তন সাংসদ শ্রী বিভূতি ত্রিপুরা মহোদয়, উপস্থিত রয়েছেন মাননীয় মিডিয়া ইনচার্জ সুনীত সরকার মহোদয়, এবং আপনারা যারা এখানে এসেছেন, আমি প্রথমে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাই। আমরা অবগত আছি সবাই, গতকাল ত্রিপুরার পবিত্র বিধানসভায় ভারতীয় জনতা পার্টির 2.0 সরকারের রাজ্য সরকারের 2025-26 অর্থবর্ষের বাজেট পেশ করা হয় এবং সেই বাজেট অধিবেশন চলাকালীন প্রথম দিনেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয় রাজ্যের সকল কর্মচারী পেনশনারদের জন্য 3% ডিএ ডিআর ঘোষণা করেন। এই ঐতিহাসিক বাজেটের জন্য এবং এই ডিএ ডিআর ঘোষণার জন্য ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে তথা রাজ্যবাসীর পক্ষ থেকে আমরা রাজ্য সরকারকে, সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী পরিষদ যারা রয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই, ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা একটা সর্বস্পর্শী, সর্বব্যাপী, অন্তর্ভুক্তিমূলক এবং মানবিক বাজেট পেশ করার জন্য। আমরা দেখেছি এবছরের যে বাজেট পেশ করা হয়েছে, বাজেটের অর্থ বরাদ্দ রয়েছে 32,423.44 কোটি টাকা, যা বিগত অর্থবর্ষের বাজেটের চাইতে 4,618 কোটি টাকা বেশি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, 2017-18 সালে যখন শেষবার এ রাজ্যে যারা শোষণ করেছিল রাজ্যটাকে, যারা নৈরাজ্য কায়েম করেছিল, সেই বামফ্রন্ট তথা সিপিএম এর যে বাজেট পেশ হয়েছিল তার পরিমাণ ছিল 15,956 কোটি টাকা। অর্থাৎ বিগত 7 বছরে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন ত্রিপুরা সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে 7 বছরের মধ্যে ত্রিপুরার বাজেট বরাদ্দকে 103 গুণ বাড়িয়ে দিয়েছেন, যেটা রাজ্যের জন্য একটা নতুন ইতিহাস, রাজ্যের অর্থনৈতিক সমৃদ্ধি, প্রবৃদ্ধি, তার জন্য একটা নতুন ইতিহাস সঞ্চিত হয়েছে। এবং এই বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা, সেটা হচ্ছে মূলধন যেটা রয়েছে, মূলধন ব্যয়, সেটার পরিমাণ 19.14% বাড়ানো হয়েছে এবং তা বেড়ে তার পরিমাণ দাঁড়িয়েছে 7,903 কোটি টাকা। এবং এই মূলধন ব্যয় হচ্ছে একটি রাজ্যের অর্থনীতির মূল ভিত্তি, যার উপর নির্ভর করে আগামী দিনের সমস্ত পরিকল্পনা এবং আগামী দিন সরকার কোন দিশায় চলবে। আপনারা করেছেন, আমাদের রিঅ্যাকশন বলতে আমরা জানি যে ত্রিপুরা মথা যে দল, সেটা আমাদের শরিক দল, আমাদের সরকার চলছে রাজ্যে। আর একটা প্রশ্নে আপনারা উল্লেখ করেছেন যে অ্যাম্বুলেন্স আটকে দিচ্ছে এবং আগামী সোমবার থেকে আরো বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি ওনারা নিচ্ছেন। আমি মনে করি আন্দোলন গণতান্ত্রিক অধিকার আমাদের, কিন্তু এই জিনিসটা আমাদের খেয়াল রাখা দরকার যাতে সাধারণ মানুষ, অন্তত রোগী, ছাত্রছাত্রী, বয়স্ক লোক, তাদের যেন কষ্ট না হয়। অ্যাম্বুলেন্স সাধারণত যারা রোগী তাদেরকে নিয়ে যাওয়া হয়,
আমরা সাধারণত যেটা দেখি অ্যাম্বুলেন্স পরিষেবা এটা ধর্মঘট স্ট্রাইকের আওতার বাইরে রাখা হয়। আমি জানি না যদি এরকম হয়ে থাকে খুব দুঃখজনক। এগুলি যারা আন্দোলনরত তাদের দেখা উচিত। রোমান হরপের আন্দোলন আজকে থেকে না, আপনারা সবাই জানেন, আমরা সবাই ত্রিপুরাবাসী জানি। গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় স্পষ্টভাবে বলেছেন যে উনি যে কোনো স্ক্রিপ্ট যদি ত্রিপুরা রাজ্যের যারা ককবরক ভাষাভাষী, যারা লিখেন, যারা লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সকলের সঙ্গে পরামর্শক্রমে তিনি যে কোনো স্ক্রিপ্টকে গ্রহণ করতে রাজি। কিন্তু এটাও আমরা জানি যে পূর্বতন সরকার বামফ্রন্টের আমলে সরকারি সিদ্ধান্ত ছিল বাংলা হরফে। তার জন্য বাংলা হরফে হয়তোবা বেশিরভাগ লোক লিখছেন, এটা ককবরকের ক্ষেত্রে আমি দেখছি। তো মাননীয় মুখ্যমন্ত্রী বলার পরে নিশ্চয়ই আমাদের পরিষ্কার যে আলোচনা ক্রমে আমাদের যেহেতু শরিক দল, তাদের ক্যাবিনেট মন্ত্রী আছেন, আমাদের 2 জন মন্ত্রী আমাদের মন্ত্রিসভায় রয়েছেন, তারা বাইরে এবং ভেতরে সব জায়গায় আলোচনা করেই সেটা আমরা করতে পারি। তো কাজে আমি তাদের প্রতি অনুরোধ করব যে এরকম কোনো আন্দোলন যাতে না করে, যাতে ত্রিপুরার মানুষের ককবরক ভাষাভাষী, বাংলা ভাষাভাষী আমরা যারাই আছি ত্রিপুরা, যে আমাদের যেন সেই চরমমূল্য দিতে না হয়, অসুবিধা তৈরি না হয়। আমি এই জন্যই তাদের প্রতি আমার আহ্বান যে গণতান্ত্রিক অধিকার আছে আন্দোলন করার, কিন্তু সেটা যেন ধ্বংসাত্মক রূপ না নেয়। দেখি আপনারা লক্ষ্য করেছেন ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে অসাধারণ একের পর এক নতুন নতুন পালক যুক্ত হচ্ছে, যাতে করে স্বাস্থ্য পরিষেবাকে সর্বব্যাপী এবং সর্বস্পর্শী করা যায় এবং আধুনিক চিকিৎসা পরিষেবা কি করে দেওয়া যায় মানুষকে, তার লক্ষ্যে কাজ করছেন। এবং সেই লক্ষ্যে আরো একটি নতুন প্রস্তাব যে বাজেটে রয়েছে, সেটা হচ্ছে সরকার আগরতলায় 100 শয্যা বিশিষ্ট একটি রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি বা টারশিয়ারি আই কেয়ার হাসপাতাল স্থাপন করতে চলেছেন, যা রাজ্যের চিকিৎসা জগতে আরো একটি নতুন পালক যুক্ত করলো। এবং সেই সঙ্গে বিভিন্ন জায়গায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে আরো আপগ্রেড করা এবং জেলা হাসপাতালগুলিতে আরো নতুন নতুন পরিষেবা ইত্যাদি বিষয়গুলি তো রয়েছে। তো এই যে চক্ষুর বিষয়ে যে নতুন সিদ্ধান্ত যেটা রাজ্য সরকার নিয়েছেন, আমার মনে হয় এটা 2 দিক থেকেই সম উপযোগী। কারণ রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি, এই যে আই কেয়ার সেন্টার হাসপাতাল স্থাপন, এই স্থাপনে রাজ্যের মানুষ যেমন উপকৃত হবে, বিরোধীরা যাদের চোখে ছানি পড়েছে এই উপকারের অংশীদার তারাও সমানভাবে হবেন। কারণ তারা তো উন্নয়নযোগ্য দেখতে পান না, তাদের চশমা বদলাতে হলে সেটা বদলানোর কাজেও এই হাসপাতাল তাদেরকে যথারীতি পরিষেবা দেবে। সেই সঙ্গে আমরা লক্ষ্য করেছি রাজ্যের জনজাতিদের উন্নয়নের জন্য রেকর্ড পরিমাণ টিটিএডিসির উন্নয়নে 860.28 কোটি টাকা সর্বোচ্চ বরাদ্দ আজ পর্যন্ত। এবং সেই সঙ্গে জনজাতিদের সাংস্কৃতিক বাদ্যযন্ত্র প্রশিক্ষণ, তাকে বাঁচিয়ে রাখার জন্য সুপার 100 প্রকল্পে জনজাতিদের নিট, জেই সহ ইউপিএসসির কোচিং এর জন্য কিংবা অন্যান্য প্রকল্পে ব্যাপক পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ট্রাইবাল সাব প্ল্যানে, যার অধিকাংশ টাকাটাই শুধুমাত্র এডিসি এরিয়াতে ব্যয় হয়, সেখানে 7,148 কোটি টাকার বরাদ্দ রয়েছে, যেটা একটা নতুন ইতিহাস। এবং আমরা যেটা বলি যে সমতল এবং পাহাড় উন্নয়নের সমান তালে এগিয়ে যাবে, সেই লক্ষ্যমাত্রা পূরণে এই বরাদ্দ সহযোগিতা করবে। সেই সঙ্গে সংখ্যালঘু অধ্যুষিত যে সমস্ত গ্রামগুলি রয়েছে আমাদের, সেখানেও পরিকাঠামো নির্মাণ, তার জন্য 25 কোটি টাকা, এবং সেই জন্য এবং তার উন্নয়ন কাজের জন্য 25 কোটি টাকা, এবং প্রি পোস্ট ম্যাট্রিক স্টাইপেন্ডের জন্য 9.35 কোটি টাকার বরাদ্দ রয়েছে। আমরা শুধুমাত্র সবকা সাথ সবকা বিকাশ
আমাদের স্লোগান নয়, সেটা বহুবার বলেছি, এটা আমাদের মূল মন্ত্র, বিজেপির কর্মধারা এটা, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস। তার জন্য প্রত্যেকটা অংশকে কি করে অনেক বেশি মাত্রায় তাদের কথা ভেবে এই বাজেট নির্মাণ হয়েছে। এবং এই বাজেটের সবচেয়ে উল্লেখযোগ্য আরো দুই একটি বিষয় যদি বলি, আমরা বরাবর মাতৃশক্তির উন্নয়নে তাদেরকে আরো কি করে সশক্ত করা যায়, আর্থিকভাবে সামাজিকভাবে তাদের নিরাপত্তাকে সুনিশ্চিত করা যায়, তার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সরকার এবং যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দিল্লিতে সরকার চলছে। তার জন্য মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনায় অন্তোদয়ভুক্ত পরিবারে কোনো কন্যা সন্তানের জন্ম হলে 50,000 টাকা তার জন্য বন্ড হিসেবে সরকার দেবেন, যেটা ওই কন্যা সন্তানের বয়স যখন 18 বছর হবে তখন তার উচ্চশিক্ষা হোক, বিবাহ হোক কিংবা অন্যান্য তার সমৃদ্ধির জন্য, তার আত্মনির্ভরতার জন্য যেভাবে চাইবে সেই পরিবার সেই অর্থটা ব্যয় করতে পারবেন। এই বিষয়টাকেও অত্যন্ত মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের মাতৃশক্তিকে জাগরিত করার জন্য, তাদের সুরক্ষিত রাখার জন্য, ভবিষ্যৎ নিরাপত্তার জন্য রাজ্য সরকার এটি করেছেন। এটি একটি অবিস্মরণীয় সিদ্ধান্ত, আমরা অবশ্যই বলবো।